হ্যালো, সবাইকে আমন্ত্রণ। আজ থেকে স্পার্টাকাসের দ্বিতীয় সিজনের এক্সপ্লেইন শুরু হচ্ছে। আপনারা যারা প্রথম সিজনের এক্সপ্লেইন এখনও দেখেননি তারা আগে সেটা দেখে আসুন। আচ্ছা, আরে এটা তো বলতেই হবে তাই না? কারণ আপনারা প্রথম সিজন না দেখলে দ্বিতীয় সিজন তো বুঝবেন না। সেজন্যই একই কথা প্রত্যেক ভিডিওতে বারবার বলতে হয়। তাছাড়াও স্পার্টাকাসের প্রথম সিজনের কৃতদাস গ্ল্যাডিয়েটর হিসেবে স্পার্টাকাসের উত্থান এবং সে কীভাবে দাসত্বের শৃঙ্খল ভেঙে বিদ্রোহী হয়ে উঠেছিল সেই পুরো ইতিহাসটাও সেখানে দেখানো হয়েছে। সো সেটা তো আগে দেখতেই হবে বন্ধু, তারপরে না এটা শুরু করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আর বকবক না করছি, চলুন এবার শুরু করি আজকের এক্সপ্লেইন। তবে তার আগে কিছু কথা বলতেই হবে। স্পার্টাকাসের দ্বিতীয় সিজনের মোট 10টা পর্ব রয়েছে। প্রতিটা পর্বের ডিটেল এক্সপ্লেইন করার চেষ্টা করেছি আমি, তবে প্রতিটা পর্বের ডিউরেশন আপনাদের মতামতের উপর ভিত্তি করে দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো দ্রুতই দেওয়া হবে। তাই দ্বিতীয় সিজন জুড়ে আশা করি সাথে থাকবেন। তবে যারা স্পার্টাকাসের ভক্ত ইতিমধ্যে হয়ে গিয়েছেন তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে, আর সেটা হচ্ছে প্রথম সিজনে আমরা যাকে স্পার্টাকাস হিসেবে রোল প্লে করতে দেখেছিলাম তাকে আর এই সিজন থেকে পরের সিজনগুলোতে দেখা যাবে না। প্রথম সিজনে স্পার্টাকাস চরিত্র অভিনয় করা অস্ট্রেলিয়ান অভিনেতা অ্যান্ডি ওয়েটফিল্ড 2011 সালে ক্যান্সারে মৃত্যুবরণ করেন। ফলে দ্বিতীয় সিজন থেকে অভিনেতা রিয়াম ম্যাকেলট্রিকে স্পার্টাকাস চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল। কয়েকটা পর্ব তার সাথে মানিয়ে নিতে আপনাদের আপাতত কষ্ট হবে মনে করছি, তবে আশা করছি সিরিজ এগোনোর সাথে সাথে এই বিষয়টা আপনাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অ্যান্ডি ওয়েটফিল্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এক্সপ্লেইন। বাতিয়াটাসের ডেরা থেকে পালানোর সময় স্পার্টাকাস সকল কৃতদাস সহযোদ্ধা এবং গ্ল্যাডিয়েটরদের নেতৃত্ব দিয়েছিল, কিন্তু তখনও বাতিয়াটাসের ওখানে কিছু রোমান সৈন্য রয়ে গিয়েছিল যারা তাদের পালানোর পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু স্পার্টাকাস, ক্রিক্সাস সহ সবাই ছিল একজন পোড় খাওয়া যোদ্ধা, তাই রোমান সৈন্যদের শেষ করা তাদের জন্য খুব একটা কঠিন হয়নি। সৈন্যদের মেরে তাদের থেকে দরকারি জিনিসপত্র নিয়ে নিয়েছিল ওরা, কিন্তু স্পার্টাকাস চাইছিল রোমান সাম্রাজ্যের জন্য একটা মেসেজ রেখে যেতে, যেটা রোমানরা কখনো চিন্তাও করতে পারেনি। সেদিন ঠিক সেটাই করেছিলেন স্পার্টাকাস। সে তার উপস্থিতি জানান দিতে চাইছিল রোমানদের কাছে, তাই ইচ্ছাকৃতভাবে স্পার্টাকাস এক সৈনিকের শরীরে একটা বার্তা রেখে গিয়েছিল। তার মূল লক্ষ্য ছিল এই বার্তার মাধ্যমে গ্রেবারকে প্রলুব্ধ করা। স্পার্টাকাস জানতো তার খবর যখন গ্রেবারের কাছে পৌঁছাবে তখন কি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠবে লোকটা। তার ধারণা মতোই বাতিয়াটাসের ডেরার ম্যাচাকারের খবর দ্রুতই রোমে পৌঁছে গিয়েছিল, কিন্তু প্রথম দিকে গ্রেবার এটাকে খুব একটা পাত্তা দিতে চায়নি। সেটাকে খুব ছোটোখাটো একটা বিষয় হিসেবে দেখেছিল। গ্রেবারের ধারণা ছিল কৃতদাস বিদ্রোহ হতেই পারে, এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে। কিন্তু এক রোমান বৃদ্ধ আইন প্রণেতা, যাদেরকে রোমান ম্যাজিস্ট্রেট বলা হতো, তিনি গ্রেবারের মনোভাবের কারণে তাকে ভীষণ বকাঝকা করেন। বৃদ্ধ তাকে বলেন তার যদি বাতিয়াটাসের প্রতি সমর্থন না থাকতো তবে এসবের কিছুই ঘটতো না। গ্রেবারের খামখেয়ালির কারণে রোমের 1 ডজনেরও বেশি অভিজাত নাগরিককে হত্যা করা হয়েছিল। বাতিয়াটাস হাউজের সেই ঘটনা পুরো রোমকে সে সময় একেবারে হতবাক করে দিয়েছিল। লোকটা সেদিন তাকে আরও বলেছিল এই বিষয়টা যদি সে ভালোভাবে হ্যান্ডেল করতে না পারে তবে রোমান সেনেটে গ্রেবার বেশি দিন টিকে থাকতে পারবে না। অন্যদিকে হাউস অব বাতিয়াটাসের সকল কৃতদাস স্পার্টাকাসের এই বিদ্রোহে সমর্থন জানিয়ে তার সাথে চলে এসেছিল। কৃতদাসদের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা নোংরা একটা ভূগর্ভস্থ টানেলে আপাতত লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। স্পার্টাকাস জানতো তার বিদ্রোহ দমনের জন্য পুরো রোমান ব্যাটালিয়ন তাদের পিছনে লাগবে, কিন্তু বেশ কয়েকদিন সেই টানেলে অবস্থানের পর তাদের খাদ্য সংকট দেখা দেয়। খাবার ফুরিয়ে আসায় আশেপাশে লোকালয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছিল এই গ্ল্যাডিয়েটররা, কিন্তু স্পার্টাকাস জানতো সে তার সাথে যাদের নিয়ে এসেছে বা তার সঙ্গে যারা রয়েছে তারা একটা হিংস্র এবং বর্বর যোদ্ধা। এদের সামলে রাখা তার জন্য খুব একটা সহজ কাজ হবে না। তাই সে ক্রিক্সাসের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে এবং এদেরকে হ্যান্ডেল করার জন্য তাকে রাজি করানোর চেষ্টা করে। কিন্তু ক্রিক্সাস তখনও তার প্রেমিকা নিভিয়ার শোকে অন্ধ হয়েছিল, তাই স্পার্টাকাসের কোনো কথার প্রতি তার তেমন কোনো মনোযোগই ছিল না। এসব বাদ দিয়ে সে নিভিয়াকে খোঁজার জন্য বা তার অবস্থান জানার জন্য প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে উঠেছিল সে। এসবের মধ্যেই ভারোর স্ত্রী একদিন স্পার্টাকাসকে জানায় তার 2 সন্তান এখনও বাড়িতে রয়েছে, তাদেরকে ছেড়ে এই অবস্থায় সে আর এখানে থাকতে পারবে না। ভারোর স্ত্রীর মনোভাব বুঝতে পেরে স্পার্টাকাস তাকে দ্রুত বাচ্চাদের কাছে যেতে নির্দেশ দেয় এবং তাদেরকে নিয়ে সে যেন রোম থেকে চলে যায় সেটাও বলে সে।
পরদিন চলে যাওয়ার সময় স্পার্টাকাস ভারোর স্ত্রীকে বেশ কিছু অর্থও তার সাথে দিয়ে দিয়েছিল, কারণ তখনও স্পার্টাকাসের মধ্যে ভারোর প্রতি অপরাধবোধ ভীষণভাবে কাজ করত। ভারোর প্রতি স্পার্টাকাসের এই মনোভাবের কারণটা কি ছিল সেটা যারা প্রথম সিজনের স্টোরিটা দেখেছেন তারা বুঝতে পারছেন। অন্যদিকে বাতিয়াতাস হাউজের ঘটনা শোনার পর এবং সেই বৃদ্ধ ম্যাজিস্ট্রেটের কথার গুরুত্ব দিয়ে গ্রেবার একদিন তার বাহিনী নিয়ে কাপোয়া এসে পৌঁছায়। সেই ম্যাসাকারের পর এটাই ছিল রোমের কোনো প্রধানের কাপোয়ার এই প্রাসাদে আসার সময় সে তার স্ত্রী এলিসিয়াকেও সাথে নিয়ে এসেছিল। প্রথমে তার গন্তব্য ছিল বাতিয়াতাসের প্রাসাদ, দ্য হাউজ অব বাতিয়াতাস। কিন্তু প্রাসাদে পৌঁছে এলিসিয়ার মনে একটা অস্বস্তি হতে শুরু করে। তার মনে পড়ছিল এই বাতিয়াতাস হাউস কয়েকদিন আগেও একেবারে প্রাণ চাঞ্চল্যে ভরপুর ছিল। এখানে থাকতে এলিসিয়া যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করত সেই বিষয়গুলো মন থেকে মুছে ফেলতে পারছিল না মহিলা। তবে মনে মনে এখানকার উপরে তার প্রচণ্ড রাগ হচ্ছিল। সে সময় সেখানে উপস্থিত দুজন মেয়ের উপরে এলিসিয়া তার রাগ ছাড়ে, কিন্তু হঠাৎ এলিসিয়া ভয়ঙ্কর কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। তার চিৎকারে গ্রেবার সেখানে পৌঁছালে দেখা যায় মৃত বাতিয়াতাসের স্ত্রী লিডিয়া ছেঁড়া পোশাকে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই মুহূর্তে মহিলাকে দেখে মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছিল। আর এটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? উত্তরটা সেই প্রথম সিজনে। আশা করি সেটা দেখে এসেছেন। আসলে একজন ভিক্ষুকের মতো লাগছিল লিডিয়াকে, অথচ এই কয়েকদিন আগেও এখানকার সবচেয়ে প্রভাবশালী মহিলা ছিল এই লিডিয়া। এলিসিয়া সেদিন লিডিয়াকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ শুধুমাত্র লিডিয়াই এলিসিয়ার সব গোপন বিষয়গুলো জানত। সে সময় সে যখন এলিসিয়াকে সেসব ব্যাপারে বলতে শুরু করেছিল তখন গ্রেবার রেগে যায় লিডিয়ার প্রতি। এর কিছু সময় পর এক রোমান অফিসার এসে গ্রেবারকে কিছু একটা বলতে শুরু করায় তার মনোযোগ অন্যদিকে সরে যায়। আসলে লিডিয়া অলৌকিকভাবে সেই ম্যাসাকার থেকে বেঁচে গিয়েছিল, যেটাকে সে দেবতাদের কাছ থেকে তার প্রতি আশীর্বাদ হিসেবে দেখতে শুরু করেছিল। তো সেই অফিসার গ্রেবারকে এটাই বুঝিয়েছিল লিডিয়াকে বাঁচিয়ে রাখলে সে ভবিষ্যতে হয়তো স্পার্টাকাসকে খুঁজে পেতে তাদের সাহায্য করতে পারবে। দেখা যায় গ্রেবার সেনার এই পরামর্শটা মেনে নিয়েছে। আর বলাই বাহুল্য, গ্রেবারের দয়ায় সেদিন লিডিয়া বেঁচে থাকতে সক্ষম হয়। সেদিন সন্ধ্যায় এলিসিয়া লিডিয়ার সাথে আবার দেখা করে এবং তার সাথে কথা বলে, তাকে বোঝার চেষ্টা করে যে লিডিয়ার সেই ঘটনার পরে তার সব স্মৃতি এখনও মনে আছে কিনা। আসলে এলিসিয়া তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটাই নিশ্চিত হতে চাইছিল লিডিয়া তার পুরনো স্মৃতি পুরোপুরি হারিয়ে ফেলেছে কিনা। অন্যদিকে সেই ভূগর্ভস্থ টানেলে স্পার্টাকাসের লোকদের মধ্যে দেখা দেয় প্রচণ্ড বিশৃঙ্খলা। রোমান সেনাবাহিনীকে কাপোয়াতে আসার কথা শুনে গ্ল্যাডিয়েটরদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। একদিন ওয়েনোমাস তাদের ওখানে আসে এবং সে তাদেরকে জানায় রোমান সেনা দলটা এখন কাপোয়ায় রয়েছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছেন গ্রেবার। আর এই খবরটা শুনে স্পার্টাকাস ওয়েনোমাসকে তার সাথে থাকার জন্য এবার অনুরোধ করে, কিন্তু ওয়েনোমাস তার কথাটা প্রত্যাখ্যান করে। বাতিয়াতাস হাউজের বিদ্রোহের দিন ওয়েনোমাস স্পার্টাকাসের সাথে এসেছিল না, কারণ ওয়েনোমাস তখনও বিশ্বাস করত গ্ল্যাডিয়েটরদের জন্য নির্ধারিত স্থান হচ্ছে কৃতদাস হিসেবে তার প্রভুর জন্য যুদ্ধ করা। এই বিদ্রোহ তাদের সাজে না, তাই সে স্পার্টাকাসের সাথে তাদের সাথে যোগ দিতে কোনো আগ্রহই দেখায়নি। তবে ওয়েনোমাস স্পার্টাকাসের জন্য একটা খবর নিয়ে এসেছিল। গ্রেবার শহরের একটা স্কোয়ারে পরের দিন ভোরে বক্তৃতা দেবেন, আর সেই বক্তৃতায় হয়তো গ্রেবার পালাতক কৃতদাসদের বিরুদ্ধে খুব খারাপ কিছু একটার আভাস দেবেন। এই খবরটা জানানোর জন্যই মূলত ওয়েনোমাস তাদের ওখানে এসেছিল। এসব কথা বলার পরে ওয়েনোমাস স্পার্টাকাসকে বলে দেরি না করে স্পার্টাকাসের উচিত সবাইকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া, কারণ গ্রেবার তাদের খোঁজার জন্য হন্যি হয়ে উঠেছে। কিন্তু স্পার্টাকাস ছিল অন্য ধাতের একজন মানুষ, আর যাই হোক পালিয়ে যাওয়ার মানুষ ছিল না এই বীর যোদ্ধা স্পার্টাকাস। তাই ওয়েনোমাসের পরামর্শ সরাসরি প্রত্যাখ্যান করে সে। স্পার্টাকাস তখনও ভাবত তার স্ত্রী সোরার মৃত্যুর জন্য গ্রেবারই দায়ী এবং স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তবে স্পার্টাকাসের মনোভাব বুঝতে পেরে ক্রিক্সাস তার বিরোধিতা করে বসে। সে বলে স্পার্টাকাসের আবেগপ্রবণ সিদ্ধান্ত তাদের সবার জন্যই বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এছাড়া সে আরও বলে গ্ল্যাডিয়েটর হিসেবে তাদের বর্তমানে গ্রেবারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব, কারণ ক্ষুধা এবং নানা রকমের অসুবিধায় তাদের দেহে আর আগের মতো সেই শক্তি নেই। কিন্তু স্পার্টাকাস তার কথার কোনো পাত্তাই দেয় না। সে গ্রেবারের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্তে একেবারে অটুট থাকে। পরের দিন খুব ভোরে ক্রিক্সাস এবং তার কিছু অনুসারী গ্ল্যাডিয়েটর
ছদ্মবেশে কাপুয়ার দক্ষিণ দিকে পালানোর প্রস্তুতি নেয়। ভূগর্ভস্থ টানেল থেকে বেরিয়ে পড়ার আগে তারা যখন স্পার্টাকাসের সাথে বিদায় জানাতে দেখা করতে আসে, তখন ক্রিক্সাস লক্ষ্য করে স্পার্টাকাস কোথাও নেই। তবে এর একটা কারণ ছিল। কারণটা হলো সেই মুহূর্তে বাজারের ভিড়ের মধ্যে আমরা স্পার্টাকাসকে দেখতে পাই। দেখা যায় গ্রেবারের মিটিংয়ের জায়গায় সে এসে দাঁড়িয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই গ্রেবার একদল সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়। এ সময় লিডিয়াকে সবার সামনে উপস্থিত করা হয়। গ্রেবার সবার উদ্দেশ্যে লিডিয়াকে দিয়ে বলানোর চেষ্টা করে স্পার্টাকাস হচ্ছে একজন নৃশংস খুনি এবং তাকে যে ধরিয়ে দিতে পারবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এরপর সেখানে এক মহিলাকেও ধরে নিয়ে আসা হয়। দেখা যায় এই মহিলা প্রচণ্ড আহত হয়েছে। ভালোভাবে খেয়াল করে স্পার্টাকাস দেখতে পায়, আরে এটা তো আরেলিয়া, অর্থাৎ এই মহিলাটা ছিল ভারোর স্ত্রী। আরেলিয়াকে দেখে স্পার্টাকাস বুঝতে পারে শেষ পর্যন্ত মেয়েটা রোম থেকে পালাতে ব্যর্থ হয়েছে। আরেলিয়াকে প্রচণ্ড অত্যাচার করা হয়েছিল, আর এটা দেখে রাগে ফেটে পড়ে স্পার্টাকাস এবং সে তার অস্ত্র বের করে গ্রেবারের দিকে 7 পাস না ভেবেই ছুটে যায়। কিন্তু চরম বিশৃঙ্খলার মধ্যে স্পার্টাকাস খুব একটা সুবিধা করতে পারে না। সে তলোয়ারটা গ্রেবারের উদ্দেশ্যে চালালেও শুধু গ্রেবারের হাতে সামান্য আঘাত ছাড়া খুব বেশি কিছু করতে পারে না সেটা। তবে তাকে দেখে এ সময় গ্রেবারের বেশ কিছু সৈন্য স্পার্টাকাসকে ঘেরাও করে ফেলে এবং তাকে একটা ফাঁদে আটকে ফেলে। আর এই অবস্থায় সেই মুহূর্তে ক্রিক্সাস তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সেখানে হাজির হয়। আসলে টানেলে স্পার্টাকাসকে না দেখে ক্রিক্সাস বুঝতে পেরেছিল স্পার্টাকাস কোথায় থাকতে পারে। এছাড়া সে স্পার্টাকাসকে তার ভাই হিসেবেও এতদিনে ভাবতে শুরু করেছিল। তো বাজারের মধ্যে সেই খণ্ড যুদ্ধের মধ্যেই ক্রিক্সাস লিডিয়াকেও দেখতে পায়। সেই ঘটনার পরেও যে এই মহিলা বেঁচে আছে এটা দেখে অবাক হয়ে যায় ক্রিক্সাস। ওদিকে স্পার্টাকাসও তখন লড়ে যাচ্ছিল রোমানদের সাথে, কিন্তু ক্রিক্সাস বুঝতে পারে এত সৈন্যদের সাথে তারা এই গজনে পেরে উঠবে না, তাই সবাইকে নিয়ে এসে সেখান থেকে পালিয়ে আসে। টানেলে ফিরে ক্রিক্সাস এবং মিলা স্পার্টাকাসের এই বেপরোয়া আচরণের জন্য অনেক রাগারাগি করে। তারা তাকে এটাই বোঝাতে চেষ্টা করে একজন নেতার সবসময় যুক্তিশীল আচরণ করা উচিত। গ্রেবারকে হত্যার পরিণতি স্পার্টাকাসের মতো বীর যোদ্ধার অন্তত বোঝা উচিত ছিল। গ্রেবারকে হত্যা করা হলে রোমান সেনেট এতে প্রচণ্ড ক্ষিপ্ত হবে এবং তাদের হত্যা করার জন্য সত্যিকারের ভয়ঙ্কর একটা সেনাবাহিনী পাঠাবে। তো তাদের কথাবার্তা চলার সময় এলিকং নামে এক গ্ল্যাডিয়েটর সেখানে আরেলিয়াকে নিয়ে পৌঁছায়। বাজারের বিশৃঙ্খলতার মধ্যেই সে আরেলিয়াকে গ্রেবারের হাত থেকে বাঁচাতে পেরেছে। তবে আরেলিয়ার অবস্থা খুব একটা ভালো ছিল না। সে জানতো শীঘ্রই মারা যেতে চলেছে আরেলিয়া, তাই আরেলিয়া স্পার্টাকাসকে বিদায় জানাতে চেয়েছিল এবং তাকে অনুরোধ করতে চেয়েছিল তার অবর্তমানে স্পার্টাকাস যেন তার সন্তানদের ভারোর মতো জীবন বেছে নিতে না দেয়। এই সব কথাগুলোই ছিল আরেলিয়ার জীবনের শেষ কথা, কারণ তারপরেই ভারোর স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে। চোখের সামনে ভারোর স্ত্রীকে এভাবে চলে যেতে দেখে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে স্পার্টাকাসের। তবে সে আরেলিয়ার মৃত্যুর আগেই তাকে কথা দিয়েছিল সে তার সন্তানদের দেখে রাখবে। এরপর কয়েকদিন টানেলে অবস্থান করার পর এই পালাতক কৃতদাস গ্ল্যাডিয়েটররা কাপুয়ার দক্ষিণে পালানোর পরিকল্পনা শুরু করে। এইসব যোদ্ধারা সবাই জানতো যেখানেই তারা যাক না কেন তাদের একদিন না একদিন ধরা পড়তেই হবে রোমানদের হাতে এবং তাদের শেষ পরিণতি হিসেবে মৃত্যুকেই তাদের বেছে নিতে হবে। তবে সেসব চিন্তা ঝেড়ে ফেলে সবাই প্রথমে ক্রিক্সাসের সাথে নিভিয়াকে খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময়টাতে বাতিয়াদাসের মতো অন্য দাস মালিকরা ঠিকই তাদের আমোদ ফুর্তিতে মত্ত ছিল। বাতিয়াদাস ছিল এদেরই মধ্যে অন্যতম একজন। প্রাচীন রোমান সাম্রাজ্যের সাধারণ জীবনযাপনই ছিল এটা। অবাধ যৌন জীবন এবং পাশবিকতা অমানবিকতাকেই সঙ্গী করে সময় কাটত এই দাস মালিকদের। কিন্তু এদের মধ্যে অনেকেই বুঝতে পারছিল না তাদের জন্য সামনে কি বিপদ আসতে চলেছে। কারণ স্পার্টাকাস এবং তার সঙ্গীরা একের পর এক দাস ব্যবসায়ীদের বাড়িতে ইতিমধ্যেই আক্রমণ করতে শুরু করেছিল। তাদেরকে পরাস্ত করার পর তারা সেখানে কর্মরত সকল কৃতদাসদের মুক্ত করে দিতে শুরু করেছিল। মুক্তি লাভের পর যে কৃতদাসরা তাদের সাথে আসতে চাইতো তাদের এক জায়গায় জড়ো করে স্পার্টাকাস এই বলে তাদের আশ্বস্ত করত যে এখন থেকে তাদের আর ভয় পাওয়া উচিত নয়, তারা এখন একেবারে স্বাধীন এবং এখন থেকে তাদের কাউকেই প্রভু বলে আর ডাকতে হবে না। এরকম বেশ কয়েকটা ঘটনায় সফলতার কারণে স্পার্টাকাস আশা করছিল মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের অনেকেই তার সাথে রোমানদের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দেবে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা দাস প্রথার বিরুদ্ধে এই কৃতদাসরা শেষ পর্যন্ত রুখে দাঁড়াবে।
স্পার্টাকাসের ধারণা মতোই মুক্ত হওয়ার পর বেশিরভাগ ক্রীতদাস স্পার্টাকাসের প্রতি আনুগত্য স্বীকার করে নেয়। স্পার্টাকাসের কথা শুনে দাসরা অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে। একজন সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকার যে শান্তি সেটা তারা বুঝতে পেরেছিল। স্পার্টাকাসের নাম তাদের কাছে তখন থেকে একটা অন্য অর্থ বহন করা শুরু হয়েছিল। এরকম একটা ঘটনায় ক্রিক্সাস একদিন এক দাস ব্যবসায়ীকে প্রচণ্ড মারধর করে এবং তার কাছে সে জানতে চায় তার প্রেমিকা নিভিয়ার কোনো খোঁজ সে জানে কিনা। নিভিয়ার কথা শোনার পর লোকটা জানায় বাতিয়াদাস কয়দিন আগে নিভিয়াকে এখানে পাঠিয়েছিল এবং তাদের বিনোদনের জন্য তাকে ব্যবহার করা হয়। তবে তারপরে নিভিয়াকে একটা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর মেয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা সে বলতে পারবে না। সব শোনার পরে ক্রিক্সাস প্রচণ্ড ক্ষোভে সেই দাস মালিককে হত্যা করে। সেদিনের বিজয়ের পর গ্ল্যাডিয়েটররা দাস মালিকদের সমস্ত সম্পদ নিজেদের দখলে নিয়ে নেয়। এমনকি সদ্য মুক্ত নারী দাসরাও গ্ল্যাডিয়েটরদের সাথে ভোগে মত্ত হয়ে ওঠে। এইসব অসংলগ্ন আচরণ দেখে এলিকং বলে, গ্রেবার এবং রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের কিছু দক্ষ ক্রীতদাস খুঁজে বের করতে হবে। এখন যাদেরকে আমরা মুক্ত করছি এরা আসলে কোনো কাজেই আসবে না। এদের নিয়ে রোমানদের সাথে লড়াই করা কোনোভাবেই সম্ভব নয়। তবে এলিকংয়ের সাথে স্পার্টাকাসের দৃষ্টিভঙ্গির কিছুটা অমিল লক্ষ্য করা যায়। আসলে স্পার্টাকাস চাইছিল দাসদের ব্যক্তিগত গৌরব এবং স্বাধীনতা ফিরে আসুক এবং এদের নিয়েই সে শেষ পর্যন্ত রোমানদের সমগ্র দাস ব্যবস্থাকে বিলুপ্ত করবে। যদিও স্পার্টাকাসের চিন্তাভাবনা খুব ভালোই ছিল বলা যায়, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন এবং নিষ্ঠুর। কারণ দাসত্বের মানসিকতা এই প্রতিটি ক্রীতদাসের হৃদয়ে গভীরভাবে গেঁথে গিয়েছিল। তাই দেখা যায় সেদিন রাতে স্পার্টাকাস এবং মিলা যখন একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে যাচ্ছে তখন হঠাৎ এক সদ্য মুক্ত ক্রীতদাস স্পার্টাকাসকে হত্যা করার চেষ্টা করে। তবে স্পার্টাকাস খুবই সতর্ক একজন মানুষ ছিল, তাই তার কোনো ক্ষতি হয় না। ছেলেটাকে নিরস্ত করে সে। এ সময় মিলা তাকে প্রশ্ন করে যে তাকে উদ্ধার করলো তাকে কেন সে হত্যা করতে চাইছে। মিলার কথার উত্তরে ছেলেটা বলে, আমি এখনও একজন দাস মালিকের ব্যক্তিগত দাস। আমার জীবন বেশ আরামদায়ক ছিল এবং আমাকে মর্যাদাও দেয়া হয়েছিল। এছাড়াও তার যুক্তি ছিল, যদিও আমি এখন স্বাধীন কিন্তু এতে আমার জীবনের নিশ্চয়তা নেই, তাই না? ছেলেটার কথাগুলো শুনে স্পার্টাকাস বুঝতে পারে দাসদের শারীরিক মুক্তি হয়তো সম্ভব, কিন্তু মানসিকভাবে এদের দাসত্ব থেকে মুক্ত করা খুবই কঠিন একটা কাজ। তাই সে দক্ষিণে পালানোর পরিকল্পনা বাদ দিয়ে এই দাস ব্যবসায়ীর বাড়িটাকেই নিজেদের আবাসস্থল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে একটা অস্থায়ী প্রশিক্ষণের জায়গা হিসেবে ব্যবহার করারও সিদ্ধান্ত নেয় সে। এভাবে সেই বাড়িতে 2 দিন অতিবাহিত হয়। 2 দিন পর উত্তর থেকে বেশ কয়েকজন রোমান সৈন্যকে সেই বাড়িতে আসতে দেখা যায়। তবে স্পার্টাকাসরা তাদের আসার বিষয়টা আগেই বুঝতে পেরে ঘরের মধ্যে লুকিয়ে পড়েছিল। রোমানরা বাড়ির উঠানে প্রবেশ করলে বিল নামে এক ক্রীতদাস তাদের সাথে দেখা করে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে তাদের বলে। তার কথাগুলো শুনে রোমান সৈন্যরা চলে যাওয়ার সময় হঠাৎ বিল তাদের বলে বসে ভেতরে এসে তারা কিছুটা সময় বিশ্রাম করতে চায় কিনা। বিলের এ ধরনের কথায় ভেতরে লুকিয়ে থাকা ক্রিক্সাস এবং স্পার্টাকাস সহ অন্যরা বিপদ টের পায়। তাই বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে তারা রোমান সৈন্যদের আক্রমণ করে। 2 পক্ষের লড়াই চলাকালে দেখা যায় বিল এক মুহূর্তের জন্য ইতস্ত করে মাটি থেকে একটা তলোয়ার তুলে নেয় এবং স্পার্টাকাসকে আঘাত করতে আসা এক সৈন্যকে সাথে সাথে হত্যা করে। ছেলেটার এ ধরনের আচরণে স্পার্টাকাস বেশ খুশি হয়। সব রোমান সৈন্য মারা যাওয়ার পর ক্রিক্সাস এগিয়ে গিয়ে বিলের ঘাড় চেপে ধরে তার কাছে জানতে চায় সে কেন তাদের ভেতরে ডেকেছিল। আসলে স্পার্টাকাস মনে করেছিল বিল তাদের ধরিয়ে দেওয়ার জন্যই রোমানদের ভেতরে ডেকেছিল, কিন্তু তার কথার উত্তরে বিল বলে সৈন্যরা তার গলায় দাসদের পরানো লোহার আংটাটা দেখতে পায়নি, তাই তারা কিছুটা সন্দেহ করেছিল তাকে এবং হয়তো তারা এখান থেকে ফিরে গিয়ে বড় কোনো বাহিনী নিয়ে আসতো, তাই তাদের আমন্ত্রণ করেছিল সে নিশ্চিত ছিল ভেতরে ঢুকলে তারা তাদেরকে হত্যা করতে পারত। বিলের এ ধরনের ব্যাখ্যায় শেষ পর্যন্ত সবাই খুশি হয় তার প্রতি এবং একটা ভুল বোঝাবুঝির অবসান ঘটে। সবকিছুর পর স্পার্টাকাস বিলের বিচক্ষণতার খুব প্রশংসা করে। এরপর থেকে বিল তার গ্ল্যাডিয়েটর ভাইদের স্বীকৃতি পেয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে স্পার্টাকাসের সাথে বিদ্রোহে যোগ দিয়েছিল। কিন্তু রোমান সৈন্যরা কখনোই হাল ছাড়বে না এটা বোঝাই গিয়েছিল এবং সামনে আমরা দেখতে চলেছি কি লড়াই আসতে চলেছে এই পলাতক গ্ল্যাডিয়েটরদের জীবনে। তো সবাইকে সামনের পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকেন, ফিরছি খুব শীঘ্রই পরের পর্বটি নিয়ে।